2024 সালের জুলাইয়ের এক সকাল, যখন আকাশে ছিল নীল মেঘের শোভা, পথে ছিল জীবনের ছন্দ, দেশ ছিল ব্যস্ত, চঞ্চল আর স্বপ্নময়। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় এক নিমিষেই। এক ভয়ঙ্কর বাস্তবতায় বদলে যায় সব কিছুই। সেই জুলাইটা আজকের মতো ছিল না, সেই জুলাইটা ছিল রক্তে রঞ্জিত। এক স্বৈরাচারী শাসক, যিনি গণতন্ত্রের কণ্ঠ রোধ করে রেখেছিলেন বছরের পর বছর। অবিচার, জুলুম আর দমনপীড়নকে ঢাল বানিয়ে গড়ে তুলেছিলেন নিজের সিংহাসন ও ত্রাসের রাজত্ব। কিন্তু ইতিহাস বলে, জুলুমের মেয়াদ চিরস্থায়ী নয়। দেশ যখন দুঃশাসনে দমবন্ধ হয়ে আসে, স্বাধীনতা যখন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়ে, তখনই জেগে ওঠে একদল সাহসী হৃদয়, দেশের ভবিষ্যৎ যাদের হাতে গড়া, সেই ছাত্র সমাজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। জুলাই 2024 গোটা বাংলাদেশ কেঁপে ওঠে এক অভূতপূর্ব ছাত্র আন্দোলনে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ যখন বিস্ফোরিত হতে শুরু করে কোটা সংস্কার দাবিতে, ছাত্ররা মাঠে নামে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের দাবি পূরণের জন্য। তবে তাদের দাবি শুধু কোটা সংস্কার ছিল না, তাদের দাবি ছিল গোটা রাষ্ট্র সংস্কারের। এটা ছিল এক প্রজন্মের গর্জন, যারা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখত। কেমন ছিল আজ থেকে এক বছর আগের সেই জুলাইটি? After weeks of protest, more than 300 people have been killed. সবকিছু শুরু আজ থেকে ঠিক এক বছর আগে 23 জুলাই, যখন সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ মেডিকেল, বুয়েট, রুয়েট সহ দেশের সকল উচ্চতর বিদ্যাপীঠগুলোর শিক্ষার্থীরা তখন মাঠে নামে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে। তখনও খুবই অল্প যৌক্তিক ও স্বচ্ছ দাবিতে রাজপথে অবস্থান করছিল শিক্ষার্থীরা। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার, মেধার ভিত্তিতে চাকরি এবং নিয়োগে স্বচ্ছতা, এই ছিল শিক্ষার্থীদের মূল দাবিসমূহ। শুরু থেকেই সরকার শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলোকে উপেক্ষা করে আসে এবং তাদের এই দাবিগুলো পূরণে কোনো তৎপরতাই তারা দেখায়নি। তখন শিক্ষার্থীরা বুঝে যায় যে কোনো দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদের মধ্যে একতা ও ঐক্যবদ্ধতা জিনিসটা কতটা প্রয়োজন। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে দেশের সকল বিদ্যাপীঠের শিক্ষার্থীরা একটি প্ল্যাটফর্মে আসার সিদ্ধান্ত নেয়। 6 জুলাই শাহবাগে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার শেল ছুড়ে। এমনকি সরকারের লাঠিয়াল বাহিনী খ্যাত ছাত্রলীগও সেদিন আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নামে এবং তাদের উপর আঘাত হানে। তারা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে এবং হলে হলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করে এবং অনেককে গুরুতর আহত করে। পুলিশ ও ছাত্রলীগের হামলার এসব ভিডিওগুলো তখন ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, আর মুহূর্তেই সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সয়লাভ হয়ে পড়ে #কোটা রিফর্ম মুভমেন্টে। সরকার ভেবেছিল ছাত্রদের এসব আন্দোলনকে তারা তাদের লাঠিয়াল বাহিনী দিয়েই থামিয়ে দিতে পারবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো বলেই দিয়েছিলেন, এসব আন্দোলন থামানোর জন্য তাদের ছাত্রলীগই যথেষ্ট। সরকার এসব আন্দোলনকে বিরোধী দলের ষড়যন্ত্র বলে ট্যাগ দেয়। সরকারের শক্তিশালী হুমকি ধামকি, পুলিশের লাঠিচার্জ, গুলিবর্ষণ কিংবা ছাত্রলীগের হামলা কোনো কিছুই ছাত্রদেরকে রাজপথ থেকে সরিয়ে দিতে পারেনি। তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকে এবং ক্রমান্বয়ে এটা আরও বিস্তার লাভ করতে থাকে। তবে আসল বিস্ফোরণটা হয় 14 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্যের মধ্য দিয়ে, যখন তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পার্শ্ববর্তী সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতেই আন্দোলনে নামে এবং তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার সরকার সহ বিভিন্ন স্লোগানে আন্দোলনে মুখরিত করে ঢাকার রাজপথ। সেদিন রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হামলা হামলা শুরু হয়। সরকারের এমন বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে পরের দিনই দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আর 16 জুলাই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হয় আবু সাইদ। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এই দিন দেশব্যাপী আন্দোলনে আবু সাইদ সহ আরো 6 জনের মারা যাওয়ার ঘটনা সামনে এলে দেশব্যাপী আন্দোলন আরো জোরদার হতে শুরু করে।
ততদিনে সরকার দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে তালা দেয় এবং বিশ্ববিদ্যালয়গুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আর 18 জুলাই থেকে সরকার দেশব্যাপী সকল ইন্টারনেট পরিষেবা বিশেষ করে ওয়াইফাই বন্ধ করে দেয় এবং 19 জুলাই থেকে দেশব্যাপী কারফিউ জারি করে। আর এত কিছুতেও আন্দোলন থামাতে ব্যর্থ হলে সরকার মাঠে সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয়। 20 জুলাইয়ের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়, যেখানে বলা হয় সরকার তখন পর্যন্ত আন্দোলন থামানোর নামে প্রায় 300 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। আন্দোলন থামানোর জন্য সরকার তখন একের পর এক ধরপাকড়াও শুরু করে। পুলিশ শিক্ষার্থী ও সাধারণ আন্দোলনকারীদের ধরে জেলে ভরতে শুরু করে। আর এর ফলে আন্দোলনকারীদের সাথে তাদের অভিভাবক, শিক্ষক এবং সাধারণ জনগণও যোগ দিতে শুরু করে। তারা সরকারের এসব পদক্ষেপের বিরোধিতা করে ও প্রতিবাদ জানায়। এর বিপরীতে সরকার নমনীয় হওয়ার পরিবর্তে এবং যৌক্তিক সিদ্ধান্তে আসার পরিবর্তে আরও কঠোর অবস্থান নিতে শুরু করে। ততদিনে আন্দোলনের জল অনেক দূর গড়িয়ে গেছে। সরকার পরিকল্পনা করে আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়কদেরকে ধরতে শুরু করে। 28 জুলাই পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান 6 সমন্বয়ককে জিম্মি করে একটি বিবৃতি প্রকাশ করে ডিবি পুলিশ। তবে আন্দোলনকারীরা এটা ঠিকই টের পায় এবং তারা একে সরকারের সাজানো নাটক এবং জিম্মিমূলক বিবৃতি বলে তাদের আন্দোলন চালিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। ছাড়া পাওয়ার পর সমন্বয়করা সরকারের সাথে আর কোনো সংলাপে যেতে অস্বীকৃতি জানায় এবং তখন থেকে শুরু হয় সরকার পতনের এক দফা আন্দোলন। এর মধ্য দিয়ে কোটার যৌক্তিক সংস্কারের দাবি রূপ নেয় সরকার পতনের দাবিতে। দেশব্যাপী শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে সরকারের পতনের দাবিতে মাঠে নামে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে 6 আগস্টে লং মার্চ টু ঢাকার ঘোষণা দেওয়া হয়। কিন্তু 4 আগস্ট সমন্বয়ক আসিফ মাহমুদ 6 তারিখের পরিবর্তে 5 তারিখেই লং মার্চ টু ঢাকার ঘোষণা দেয়। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর এমন ঘোষণা পাওয়া মাত্রই দেশের 64 জেলা থেকে প্রায় লাখো মানুষ রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। 5ই আগস্টের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সেনাবাহিনী পর্যন্ত শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করতে অস্বীকৃতি জানায়। অবস্থা এতটাই বেগতিক ও বেসামাল হয়ে পড়ে যে জনগণের এমন তীব্র জনরোষ ও অভ্যুত্থানের মুখে টিকে থাকার আর কোনো পথই খোলা থাকে না স্বৈরাচার শেখ হাসিনা সরকারের হাতে। ফলশ্রুতিতে দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনামল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আওয়ামী সরকার। সেনাবাহিনীর সহায়তায় 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায়। UNHCR এর একটি রিপোর্ট থেকে জানা যায় আন্দোলনে প্রায় 1500-রও বেশি মানুষ প্রাণ হারায়। তাছাড়া আহত হয় হাজার হাজার মানুষ। অনেকে পঙ্গুত্ব বরণ করে, অনেকে তাদের দৃষ্টি হারায়, অনেক মা তাদের সন্তান হারায়, অনেক বোন হারায় তার ভাইকে। আর আজ আমরা আবু সাইদ, মুগ্ধ, ফাইয়াজের মতো হাজারো শহীদ ও আত্মত্যাগকারীদের রক্তের উপর দাঁড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করছি। আমাদেরকে সোচ্চার ও জাগ্রত থাকতে হবে। আমাদের এই স্বাধীনতা যেন আবারও কোনো স্বৈরাচারের কবলে না পড়ে। আমাদের কণ্ঠ যেন আবারও কেউ রোধ করে না দেয়। আমাদের অধিকার ও দাবিগুলো যেন কেউ তাদের ক্ষমতার শৃঙ্খলে দাবিয়ে রাখতে না পারে।